মিডফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যুব দলের দুই নেতা মবিন এবং রবিন, এই দুই নেতা তার দলবল নিয়ে রাজপথে দিনের বেলায় অবিকল 2006 সালের 28শে অক্টোবরে ছাত্রলীগ লগি বৈঠা দিয়ে রাজপথে দিনের বেলায় মিডিয়ার ক্যামেরার সামনে যেভাবে লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরের 7-8 জন নেতাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল, আমরা সেই 2006 সালের 28শে অক্টোবরের পুনরাবৃত্তি দেখলাম মিডফোর্ডে। অবিকল সেই একই কায়দায়, সেটা ছিল লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা, আর এটা ছিল পাথর ছুঁড়ে উলঙ্গ করে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে নৃত্য। মানে আপনি মিলান, সেই ভিডিও ফুটেজ তো এখনো আছে, আপনি মিলিয়ে দেখেন। অবিকল 2006 সালের 28শে অক্টোবরে ছাত্র শিবিরের নেতাদেরকে ছাত্রলীগ যেভাবে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল, সেই ছাত্রলীগ নেতার নাম কি ভুলে গেলাম, এনিওয়ে। তো এখন এই রবিন আর মবিন এই দুইজনও একই কায়দায় এই ব্যবসায়ীকে একেবারে পাথর ছুঁড়ে উলঙ্গ করে বিবস্ত্র করে তাকে হত্যা করে সেই লাশের উপর নৃত্য করেছে। কত জঘন্য হত্যাকাণ্ড আমরা দেখলাম। আপনারা বলেন, আমরা তো ফ্যাসিস্টকে হটিয়েছি, তাই না? তো এই ফ্যাসিস্ট হটিয়ে আমরা কাদেরকে ক্ষমতায় আনছি একটু চিন্তা করে দেখুন। এই ফ্যাসিস্টকে হটিয়ে আমরা কাদেরকে ক্ষমতায় আনছি আপনারা একটু চিন্তা করে দেখুন। অথচ এই হত্যাকারীদের দালাল আছে একজন নিউ ইয়র্কে, আপনারা চিনেন। আমি তাকে বীরশ্রেষ্ঠ সুবিধাবাদী নাম দিয়েছি। মানে বৃষ্টি যেদিকে পড়ে সে ছাতা সেই দিকে ধরে। আপনারা জানেন এইটা নিয়ে পিনাকিদা একটা পোস্ট করেছেন। সেই পোস্টের জবাব দিতে গিয়ে সে বিএনপির দালালি শুরু করেছে, এই খুনিদের দালালি শুরু করেছে। সে দালালিটা কি আপনাদের নিশ্চয়ই মনে আছে। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল। ওনার দাবি যে সংঘর্ষটা হয়েছিল ছাত্র শিবিরের সাথে সংঘর্ষ হয়েছিল, এবং সেই সংঘর্ষে যুব দলের একজন নেতা নাম হচ্ছে মাহবুবুর রহমানকে রামদাহাতে মহড়া দিতে দেখা যায়, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তো সেই ঘটনার কিছুদিন বাদে এই ব্যবসায়ী হত্যার সমসাময়িক সময়েই সেই যুবদল নেতাকে গুলি করে হত্যা করে তার হাত পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তো এই বীর শ্রেষ্ঠ সুবিধাবাদী ওরফে উনি আমাদের সোসাইটিতে ওনার আরেকটা নাম আছে, এটা আমার দেওয়া নাম না, আমি কারো নামও বিকৃত করতে চাই না, কিন্তু ওই নামে উনি পরিচিত, বিরিয়ানি আলম আর ইসকন আলম। আগে ইসকন আলম নাম ছিল, এখন বিরিয়ানি আলম ওনার নাম। এটা সমাজে চালু আছে এই নামটা, এটা আমার দেওয়া নাম না। তো এই বীর শ্রেষ্ঠ সুবিধাবাদী উনার প্রশ্ন হলো যে মিডফোর্ডে যে নৃশংসতা যুব দলের দুই নেতা চালিয়েছে এটা অবশ্যই বিভৎস, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু দোষ চাপিয়েছে ইউনূস সরকারের উপরে। কেন? যে এই নৃশংস হত্যাকাণ্ড চালালো, 48 ঘন্টা পার হয়ে গেল, কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না? অথচ উনি যে দলের দালালি করেন সেই দলের বিরুদ্ধে আঙ্গুল তোলেন নাই যে কেন তাদেরকে বহিষ্কার করা হলো না। বহিষ্কার করা হলো যে কিছুক্ষণ আগে বহিষ্কার করা হয়েছে, কিছুক্ষণ আগে, অ্যাবাউট 1 ঘন্টাও হয় নাই। আমি লাইভটা যখন করছি তার থেকে 1 ঘন্টা আগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অথচ ঘটনা ঘটেছে 48 ঘন্টা আগে, 2 দিন আগে। আমার কথা যে আমি ইউনূস সরকারের দালালি করছি না, কথাটা হচ্ছে যে আপনার
আপনি যে দলকে সাপোর্ট করবেন সেই দলের কোনো কালপ্রিট যদি অপরাধ করে, প্রথমত তো আপনি দুষবেন দলকে, তাই না? তারপরে আপনি সরকারকে দোষেন, আমার কোনো আপত্তি নাই। আবার আপনি সরকারকে বলছেন গ্রেপ্তার করেছে ইউনূস সরকার। ইউনূস সরকার গ্রেপ্তার করে নাই। পুলিশে যারা দায়িত্ব পালন করতেছে তারা কারা? কয়েকদিন আগে তো ওই যে সম্ভবত উখিয়া চট্টগ্রামে, আমি যদি ভুল বলে না থাকি, উখিয়া চট্টগ্রামে বিএনপি না যুব দলের দুই নেতা চাঁদা আদায় করতে গিয়েছিল না, চাঁদাবাজি করতে গিয়েছিল, সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তো থানা ঘেরাও করে সেই আসামি ছিনতাই করেছে কারা? বিএনপির নেতা কর্মীরা না? তো আপনি গ্রেপ্তার করে আপনি এই পুলিশ বাহিনী, এই প্রশাসন দিয়ে যুবদল, ছাত্রদল, বিএনপির নেতাকে গ্রেপ্তার করবেন, তাদেরকে রাখা যাবে? রাখা যাবে না। এখানে বিষয়টা হলো যে সেই মাহবুবুর রহমান, যুবদলের সেই নেতা, তাকে যারাই হত্যা করুক, তাকে যারাই হত্যা করুক, এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের জনগণের খুব একটা আগ্রহ নেই। কেন? এই জন্য নেই যে সে তো সন্ত্রাসী। একজন সন্ত্রাসীকে যদি কেউ বিচার বহির্ভূতভাবে হত্যা করে, খুন করে, তার প্রতি মানুষের দয়া মায়া থাকে না। এটা মানুষের সহজাত স্বভাব। কিন্তু এই ব্যবসায়ী, তিনি তো কোনো অপরাধ করেন নাই, যুবদল নেতাদেরকে চাঁদা দেন নাই, এজন্য তাকে হত্যা করা হয়েছে। এজন্য মানুষ এটা নিয়ে কথা বলছে, ঠিক আছে? এই জন্য মানুষ কথা বলছে। তো এই বিষয়টা মানে এই সুবিধাবাদীরা যে কিভাবে দেখে আমি জানি না, কিভাবে দেখে আমি জানি না। আপনি চিন্তা করে দেখেন। অবশ্যই মানে বিচার বহির্ভূত যে কোনো হত্যাকাণ্ড নিন্দনীয়। এর সাথে যারা জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ হচ্ছে গ্রেপ্তার করা, তাই না? তো এখন উনি চালিয়ে দিলেন যে রক কেটে দেওয়া হয়েছে, তার মানে এই কাজ শিবির করেছে। আমি বহুবার চ্যালেঞ্জ করেছি যে ছাত্র শিবির রক কেটেছে। হ্যাঁ, যার রক কেটেছে তিনি ছাত্র শিবিরের কোন কোন নেতার বিরুদ্ধে মামলা করেছেন? তিনি বলতে যার রক কেটেছে তিনি তো মারা গেছেন, তার পরিবারের কথা বলছি। তো ভুক্তভোগী পরিবার কি সেই রক কাটাদের বিরুদ্ধে মামলা করেছে? যদি মামলা করে থাকে, সেই মামলার কোনো বিচার টিচার হয়েছে কিনা, রায়টাই হয়েছে কিনা? একজনকে দেখান যে ছাত্র শিবিরের অমুক নেতা রক কেটে দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় বিচার হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কত মৃত্যুদণ্ড আমরা দেখলাম, কত যাবজ্জীবন কারাদণ্ড আমরা দেখলাম, 10 বছর, 15 বছর, 20 বছর সাজা খেটে অনেককে মুক্ত হতে দেখলাম। কিন্তু আজ পর্যন্ত একজন শিবিরের নেতাকে দেখলাম না যিনি রক কাটার কারণে 10 বছরের সাজা খেটেছেন, যাবজ্জীবন সাজা খেটেছেন, মৃত্যুদণ্ড হয়েছে, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেখেন, একজনকে দেখান। কথা হলো যে আপনি পরিচয় দিবেন আপনি সাংবাদিক, হ্যাঁ, আর মানে দালালি করবেন, একেবারে উলঙ্গ হয়ে দালালি করবেন। একটা খুন, মানে নৃশংস খুনকে আপনি বৈধতা দিবেন, মানে একটা খুনের সাথে আর একটা খুন মিলাতে গিয়ে একজন সন্ত্রাসীকে খুন করা হয়েছে, একজন সাধারণ ব্যবসায়ীর খুনের সাথে আপনি একজন সন্ত্রাসীর খুনকে মিলানোর চেষ্টা করতেছেন। দুইটাই খুন, দুটাই অপরাধ, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু একজন সন্ত্রাসীকে কেউ যদি খুন করে, সেই সন্ত্রাসীর প্রতি মানুষের দয়া মায়া তৈরি হয় না? কেন হয় না? কারণ সে তো আমাদের জন্য বিপজ্জনক ছিল। তাকে যে বা যারাই খুন করুক, আপদ বিদায় হয়েছে, ওটাই ভালো, মানুষ এটাই মনে করে। আমি মনে করি কিনা সেটা ডিফারেন্ট স্টোরি, আমি মনে করি না। কারণ একজন অপরাধী অবশ্যই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় এনে বিচারিকভাবে তার মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, সেটা হওয়াটাই আইন সিদ্ধ, এটা আমিও চাই। কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, আপনি বিএনপিকে সেভ করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, বিএনপিকে সেভ করছেন। ওখানে আরেকটা বিষয় উনি উল্লেখ করেছেন যে বিএনপি বড় দল, হ্যাঁ, সেখানে অপরাধও বেশি এবং বিএনপি ব্যবস্থাও নিয়েছে বেশি। কি ব্যবস্থা নিয়েছে আমাকে বলেন?
বিএনপি থেকে, যুবদল থেকে, ছাত্র দল থেকে সবকিছু মিলিয়ে গত 1 বছরে বহিষ্কার করেছে 4,500 নেতা। আপনি বলেন, একটা দলের যদি 4,500 নেতাকে বহিষ্কার করা হয়, সেই দলের আর কিছু থাকে? কেন বহিষ্কার করা হয়েছে? চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, নারী ধর্ষণ, খুন, ছিনতাই, অপহরণ, এই সমস্ত অপকর্মের সাথে, অসামাজিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো তার মানে একটা দলের যদি 4,500 নেতা চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, টেন্ডারবাজির সাথে যুক্ত থাকে, টেম্পু স্ট্যান্ড দখলের সাথে যুক্ত থাকে, বাজার দখলের সাথে যুক্ত থাকে, বাস স্ট্যান্ড দখলের সাথে যুক্ত থাকে, নারী ধর্ষণের সাথে যুক্ত থাকে, ইয়াবা কারবারের সাথে, ইয়াবা সেবনের সাথে যুক্ত থাকে, তাহলে এই দলটাকে কি আর রাজনৈতিক দল বলা যায়? আমাকে বলেন। আপনি বলতেছেন বড় দল। কত বড় দল? আমি বারবার বলেছি, সারা দেশে বিএনপির যে কমিটি আছে, সাংগঠনিক যে কমিটি আছে, এই কমিটিতে যারা পদধারী তারাই তো নেতা, তাই না? একেবারে ওয়ার্ড থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যে সাংগঠনিক কমিটিগুলো আছে, এই কমিটিতে যারা আছেন, পদে আছেন, তারাই তো নেতা, তাই না? তো এই নেতাদেরকে নিয়েই তো দল, এই তো। আচ্ছা, তো অনুরূপভাবে সারা দেশে আওয়ামী লীগেরও সেম যে কমিটি আছে, এই কমিটিতে যারা পদধারী আছে তাদের সংখ্যাটাও বিএনপির প্রায় সমান, হয়তো 19-20 হতে পারে। অন দি আদার হ্যান্ড, বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, তাদেরও তো সারা দেশে একেবারে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কমিটি আছে, তাই না? কমিটি আছে তো, আছে। তো সেই কমিটির নেতাকর্মী, সেই কমিটির নেতারাই তো মানে সংগঠনের জনশক্তি, তাই না? মানে তো বড় দল, এদেরকে নিয়েই তো দল, তাই না? তো সারা দেশে জামাতের কমিটিতে যে পরিমাণ নেতা আছেন, সেই নেতাদের সাথে আপনি আওয়ামী লীগ বিএনপির সাংগঠনিক নেতাদের একটু কম্পেয়ার করেন, কত কম বেশি হতে পারে? আপনি বলেন কত কম বেশি হতে পারে? সারা দেশে বিএনপির নেতার সংখ্যা কত? আমার জানা নেই, আমি কখনো এটা নিয়ে রিসার্চ করি নাই। কত হতে পারে? 30,000? জানি না, একটা লামসাম একটা আইডিয়া দিলাম, 30,000। তো বিএনপির সারা দেশে সাংগঠনিক পদধারী নেতাদের সংখ্যা 30,000। জামাতে কত হাজার? বিএনপিতে যদি 30,000 হয়, জামাতে অবশ্যই 25,000 আছে, তাই না? তো কত কম? তার মানে বিএনপি থেকে জামাত কত ছোট দল? খুব বেশি ছোট দল না। বিএনপি যদি 20 হয়, জামাত হলো 17, 16, 15, তো তাহলে কত বড় দল আমাকে বলেন। তো আপনি জামাতের দিকে তাকান, জামাত কয়জনকে বহিষ্কার করেছে গত 1 বছরে? জামাত কয়জনকে বহিষ্কার করেছে? জামাত সম্ভবত একজন নেতাকে বহিষ্কার করেছে, আর কর্মীকে বহিষ্কার করেছে 2জন না 3জন, আর সমর্থককে 1জন। তার মানে গোটা 1 বছরে কোন, জামাত যারা করে তারাও তো মানুষ, তাই না? সুতরাং মানুষের দ্বারা ভুল ত্রুটি 2-1টা হওয়াটা অস্বাভাবিক না। তো সঙ্গত কারণে জামাতেও 2-1টা অঘটন ঘটেছে। তো জামাত সারা বছরে বহিষ্কার করেছে 5 জনকে, তাও এর মধ্যে নেতা 1জন, আর সবাই হলো কর্মী। আর বিএনপি বহিষ্কার করেছে 4,500। এখন আপনি বলেন, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি? এই জন্য আমি মনে করি গোটা জাতির এখন চিন্তা করা উচিত যে কোনোভাবেই এই বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আপনি বলেন, ক্ষমতায় না গিয়েই তারা চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে পাথর মেরে এইভাবে হত্যা করতে পারে, সেই দল ক্ষমতায় গেলে কি করবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। যে দল এখনো ক্ষমতায় নাই, সেই দলের নেতাদেরকে গ্রেফতার করার কারণে থানা ঘেরাও করে তারা আসামি ছিনতাই করেছে, ক্ষমতায় এখনো যায় নাই। ক্ষমতায় গেলে তো তাদের কোনো নেতাকে গ্রেফতারি করতে দেবে না, মামলাই নেবে না। আপনি বলেন, এ তো আওয়ামী লীগকে হার মানিয়েছে। 4,500 নেতাকে বহিষ্কার করা হয়েছে, 4,500 নেতা। আমাকে বলেন, তাহলে কাদের দ্বারা এই দল পরিচালিত? আর এরা তো সব খুব বড় লেভেলের নেতা না, উপর লেভেলের নেতা যারা আছে
তাদের কয়জনকে বহিষ্কার করা হয়েছে? বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সবচেয়ে বড় চাঁদাবাজ হচ্ছে মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে বহিষ্কার করেছে? সে তো আর দোকানে দোকানে গিয়ে চাঁদা আদায় করে না, সে তো আর বাসের ড্রাইভারের উইন্ডোতে গিয়ে চাঁদা আদায় করে না, সে তো আর টেম্পো স্ট্যান্ডে গিয়ে নিজে যায় দখল করে না, তার লোকজন দখল করে, তার লোকজন চাঁদাবাজি করে, সেটার সে ভাগ পায়, সে পিছন থেকে নেতৃত্ব দেয়। কথা হলো, তার বিরুদ্ধে তদন্ত কে করবে? তার বিরুদ্ধে রিপোর্ট কে করবে? বাংলাদেশের সাংবাদিকদের ওই সৎসাহস আছে? আপনারা বলবেন কি এখন কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায়? আপনি এই ঘটনাকেই দেখেন না। মিডফোর্ডের এই ঘটনা ঘটেছে 48 ঘন্টা আগে। এই ভিডিও ফুটেজ কি সাংবাদিকদের কাছে ছিল না? ছিল। 48 ঘন্টা আগের ঘটনা এখন মিডিয়া আসতেছে। এই ধরেন আমি লাইভ শুরু করার 10 মিনিট 15 মিনিট আগের থেকে মিডিয়া আসতেছে এই ঘটনা। তাহলে 2 ঘন্টা আগে তারা, 2 দিন আগে তারা কোথায় ছিলেন? এই বাংলাদেশের মিডিয়াগুলি 2 দিন আগে কোথায় ছিলেন? হাজার হাজার সাংবাদিক বাংলাদেশে, শত শত মিডিয়া বাংলাদেশে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের কাছে এই ভিডিও ফুটেজ ছিল না? আরে ভাই, আমাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্টের কাছে যদি এই ভিডিও ফুটেজ থাকে, তাহলে তাদের কাছে নাই কেন? এই কথা কেউ বিশ্বাস করবে যে তাদের কাছে নাই? অবশ্যই ছিল। তাহলে তারা রিপোর্ট করে নাই কেন? তারা নিউজ করে নাই কেন? তার মানে বিএনপি যে ক্ষমতায় আসতেছে, এটা আগে থেকেই মিডিয়াও জেনে গেছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। অতএব বিএনপির বিরুদ্ধে এত কঠিন নিউজ করা যাবে না, করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি দেখেন সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কত বড় একটা প্রোগ্রাম করলো, ইতিহাস সৃষ্টি করেছে তারা, কিন্তু মিডিয়া কভারেজ পায়নি। বলেন কেন পায়নি? ওই যে মোল্লা মুন্সি মানুষ, আমি বহুবার এই কথা বলেছি যে আমরা মোল্লা মুন্সি, আমরা ইসলাম প্র্যাকটিস করি, আমাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এই মানে মিডিয়াগুলি আমাদেরকে মানুষ মনে করে না। আপনি জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, খেলাফত মজলিস বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, এদের এই সমস্ত দলের যারা নেতৃত্ব দেয় তারা আসলে নেতা না, তারা খেতা। মিডিয়ার কাছে তারা হলো খেতা। আর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা করে তারা হলো নেতা। বুঝতে পারছেন? তারা হলো নেতা। আপনি আমাদের সরকার, বর্তমান সরকারের আচরণই দেখেন না। জামাতের কোন নেতার সাথে দেখা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কি জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য? যায়নি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির নেতার সাথে দেখা করার জন্য বাংলাদেশ থেকে ফ্লাই করে লন্ডনে গেছেন। বলেন, বিষয়টা বলেন। উনি একটা জায়গায় ছিলেন, ওনার একটা শ্রদ্ধার জায়গা ছিল, সেই জায়গাটা উনি নষ্ট করেছেন অলরেডি এই কাজটা করে। বৈঠক করেছেন, ভালো করেছেন, কিন্তু শুধু তারেক রহমানের সাথে লন্ডনে কি জামাতের মুখপাত্র, অন্যান্য দলের মুখপাত্র ছিল না? তাদেরকে নিয়ে সেখানে তিনি মিটিং করতেন, তাহলে সেটা মানানসই হইতো। তো যাই হোক, আমি আর কি বলবো? আর বলার কিছু নাই। আমার একটাই কথা, গত 14-15 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, এখন বিএনপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বিএনপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আনতে দেওয়া যাবে না। বিএনপি ক্ষমতায় আসা মানেই আরেক ফ্যাসিস্ট ক্ষমতায় জেকে বসা, এবং আবার আপনাদেরকে রক্ত ধরাইতে হবে। ছাত্র জনতাকে বলছি, বাংলাদেশের জনগণকে বলছি, আমরা তো ভাই প্রবাসে থাকি, দেশের রেমিটেন্স পাঠাই, দেশের অর্থনীতি চাঙ্গা রাখি, আপনাদেরকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করি, যেহেতু এখানে সেটেলড, তাই না? জীবনটা এখানে আমাদেরকে পার করতে হবে মৃত্যু পর্যন্ত। অতএব মাঠের আন্দোলনে তো আমরা থাকবো না, হয়তো দেশে মাঝে মধ্যে ঘুরতে যাব, দেখা সাক্ষাৎ করব, এই তো আপনাদের সাথে, কিন্তু মূল আন্দোলন তো, ময়দানের লড়াই তো আপনাদের কি করতে হবে। অতএব বিএনপিকে ঠেকাও আন্দোলন শুরু করতে হবে। বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় যাইতে দেওয়া যাবে না। তার অর্থ এই নয় যে আপনারা জোর করে ঠেকিয়ে দিবেন, না। ব্যালটের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, গণতান্ত্রিক সিস্টেমে, নিয়ম মেনে, কোনো অনিয়ম করে বিএনপিকে ঠেকানো যাবে না। নিয়মের মাধ্যমে বিএনপিকে ঠেকাইতে হবে। আমি সেটাই বলছি যে ব্যালটের মাধ্যমে বিএনপিকে ঠেকাতে হবে। বিএনপিকে কোনো ক্রমেই ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে হার মানাবে। আপনি দেখেন, আওয়ামী লীগ একটা ঘটনা ঘটিয়েছে 2006 সালের 28শে অক্টোবর।
তখনও তারা ক্ষমতায় ছিল না, এটা ঠিক। তখন তখন তারাও ক্ষমতায় ছিল না, কিন্তু ক্ষমতায় যাওয়ার মোহেই তো তারা এটা করেছিল। ঠিক একই কাজ বিএনপিও করলো, যদিও তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এখন কথা হলো, ওই যে শেষে যে কথাটা বলে শেষ করতে যাই, কয়েকদিন আগে বিএনপির ছাত্রলীগ শাখা, সরি, বিএনপির মহিলা লীগ শাখার নেত্রী রুমিন ফারহানা, না কি ভুল বলে ফেললাম নাকি, কি দেখি বলে ফেললাম, থুকু থুকু, এনিওয়ে, আসলে উনি বিএনপির মহিলা লীগ শাখারই নেত্রী, আমি ভুল বলি নাই। যাই হোক, তো 32 নাম্বার ভাঙা নাকি মববাজি হয়েছে গত এক বছরে বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সংঘর্ষে জড়িয়ে যত মানুষকে হত্যা করেছে, এটা মব না? এই যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, এটা মব না? চাঁদাবাজি মব না? বাজার দখল মব না? টেম্পো স্ট্যান্ড দখল মব না? বাস স্ট্যান্ড দখল মব না? অপহরণ মব না? সবচেয়ে বড় মব বিএনপি। গত এক বছরে সবচেয়ে বেশি মব সৃষ্টি করেছে বিএনপি, অথচ সে আওয়ামী লীগকে সেভ করার চেষ্টা করতেছে, কারণ তার বাপ ছিল আওয়ামী লীগের রক্ত তার গায়ে, সে বিএনপি কেমনে হবে? জাস্ট খোলস পরিবর্তন করেছে। আমি আর লম্বা করতে চাই না, জুমার নামাজের টাইম হয়ে যাচ্ছে। সকলেই ভালো থাকুন, বিএনপিকে ঠেকান, বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় যেতে দেওয়া যাবে না।